সকলকে জানাই শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বড়রা আমার প্রণাম নিও, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। সামনেই আসছে পয়লা বৈশাখ, আর এই দিনটা মিষ্টি ছাড়া তো কল্পনাই করা যায় না। তাই ভাবলাম বছরের শেষটায় সবার মনটা একটু মিষ্টিময় করে দেই। বাঙালির প্রত্যেকটি শুভ কাজে মিষ্টিমুখ না হলেই নয়, মিষ্টি ছাড়া যেন কোনো শুভ কাজে সুসম্পন্ন হয় না। তবে মিষ্টি বলতে আমাদের কাদের কথা মনে পড়ে, বা আমাদের যদি বলা হয় পছন্দের মিষ্টির নাম বলতে, তো আমরা কাদের নাম বলবো? রসগোল্লা, পান্তুয়া, কমলাভোগ। কিন্তু আমি যদি তোমাদের বলি যে এগুলির কোনোটাই সুপ্রাচীন মিষ্টি নয়, হ্যাঁ ঠিকই শুনছো, এইগুলির কোনোটাই আমাদের বাংলার সুপ্রাচীন মিষ্টিগুলির মধ্যে জায়গা করতে পারেনি। তবে কি ছিল আমাদের বাংলার মিষ্টির ইতিহাস? চলো আজ তবে এই নিয়েই একটু আলোচনা করা যাক। আমাদের বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়, যাদের স্বাদ নিয়ে আমাদের বাঙালিদের গর্বের শেষ নেই। তবে অবাক লাগলো না যে এইগুলির কোনোটাই আমাদের সুপ্রাচীন মিষ্টি নয়? আচ্ছা বলুন তো, আমাদের এই চিরপরিচিত রসগোল্লা বা সন্দেশের মূল উপাদান কি? ছানা। তবে এই ছানার ব্যবহার কিন্তু আমাদের প্রাচীন সাহিত্যে বা প্রাচীন বাংলায় কোথাও দেখতে পাবেন না। তবে তা কেন? বলছি, ছানা তৈরির মূল উপাদান হলো দুধ। দুধ দিয়ে তৈরি ঘি, ননি, দই এই সব কিছুর ব্যবহার কিন্তু প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। হিন্দু বাঙালিদের পুজোর ইতিহাসে বা শুভ কাজে কিংবা খাদ্য তালিকাতে এই সব কিছুর উল্লেখ পাবে, কিন্তু ছানার উল্লেখ কোথাও নেই। থাকবেই বা কী করে? দুধের বিকৃত রূপ হলো ছানা। কোনো শুভ কাজে তার ব্যবহার কিভাবে সম্ভব? এই চিন্তাধারা নিয়েই ছানার ব্যবহার কোনো শুভ কাজে হতো না। তাহলে প্রাচীন বাংলায় তার ব্যবহার শুরু হলো কিভাবে? এই নিয়ে দ্বিমত আছে। প্রথম মত হলো বাঙালির এই ছানার ব্যবহার শিখেছে পর্তুগিজদের কাছ থেকে। 1512 খ্রিস্টাব্দের পর থেকেই বাঙালির সাথে পর্তুগিজদের সাংস্কৃতিক আদান প্রদান শুরু হয়। সেই থেকেই বাঙালির এই ছানার ব্যবহার শেখা। তবে তার আগে যে তারা এই ছানা নামক জিনিসটি দেখেননি, এমন কথা বলা ভুল হবে। ইন্ডিয়ান জার্নাল অফ ডেয়ারি সায়েন্সে বলা আছে, আফগান ইরানিয়ানদের হাত ধরে বাংলায় আসে পনিরের ব্যবহার। তা হবে অনেক হাজার বছর আগে। সে যার কাছ থেকেই বাঙালি ছানার ব্যবহার শিখুক না কেন, আসল কথা সপ্তদশ শতক থেকেই বাংলায় ছানার মিষ্টি ধীরে ধীরে জনপ্রিয়তা পায়। আর এখানে হুগলির ময়রাদের এক বড় অবদান অনস্বীকার্য। আর কলকাতা জমে ওঠার পর নবীনচন্দ্র দাশের রসগোল্লা, ভীমচন্দ্র নাঙ্গের লেডিকেনির ইতিহাস তো আমরা সকলেই জানি। বর্তমান বাংলার যে কোনো বড় মিষ্টির দোকান হোক বা ছোট দোকান হোক, এদের উপস্থিতি ছাড়া কিন্তু মিষ্টির দোকানকে অসম্পূর্ণ বলেই মনে হয়। তাহলে প্রাচীনকালে কি মিষ্টি বলে কিছু ছিল না? আর যদি ছিল, তবে কী দিয়ে তৈরি হতো মিষ্টি? প্রাচীনকালে ছানার পরিবর্তে ক্ষীর দিয়ে তৈরি হতো মিষ্টি। এখনও কিন্তু বিভিন্ন মন্দিরের বাইরে যে ডালার দোকানগুলি থাকে, তাতে কিন্তু মিষ্টি হিসাবে আমরা দেখতে পাই প্যাড়াকে। তার মানে প্যাড়া কিন্তু প্রাচীনকাল থেকেই বাঙালির মিষ্টির তালিকায় আছে। আমরা বাঙালিরা মিষ্টি থেকে প্যাড়াকে বাদ দিলেও বাঙালির পুজোর ক্ষেত্রে প্রসাদ হিসাবে তাকে সরানো কিন্তু সম্ভব হয়নি। কারণ ছানার তৈরি সন্দেশের থেকে ক্ষীরের তৈরি সন্দেশ কিন্তু অনেকটাই টেকসই, তাই ব্যবসায়ীদের লাভও আছে। তাই প্যাড়া কিন্তু কাউকে টপকে প্রসাদের থালায় আসেনি। ভারতের অন্যান্য স্থানেও কিন্তু এই প্যাড়াকে দেখতে পাওয়া যায়, কারণ এটি আদি ও অকৃত্রিম। তবে যে শুধু ক্ষীরের ব্যবহার হতো মিষ্টি বানাতে এমন নয়, নারকেল, বেসন, মুগ ডাল, গুড়, চিনি, মন্ডা এইগুলির ব্যবহারও হতো। এখনও কিন্তু বাঙালির পূজার প্রসাদ খই, চিড়ে, মুড়ির মোয়া, মন্ডা কিংবা নারকেলের তৈরি নাড়ু ছাড়া অসম্পূর্ণ। ছোটবেলায় রান্নাঘরে মা ঠাকুমারা যে বয়ামটি সরিয়ে রাখতো, তাতে কিন্তু রসগোল্লা বা লেডিকেনি থাকতো না, থাকতো এই নারকেলের নাড়ু। জানো কি, বাঙালিরা এই ছানার সন্দেশকে পূর্বে নাম দিয়েছিল ফিকে সন্দেশ, কারণ ক্ষীরের সন্দেশ হয় কড়া পাকের। সে তুলনায় ছানার সন্দেশে মিষ্টির পরিমাণ কম, তাই এই সন্দেশের নাম ফিকে। বাঙালির মিষ্টির তালিকায় যেমন এই গুড় চিনির সন্দেশ ছিল, তখন আলো করেছিল পিঠে পায়েসও। এখনও কিন্তু বাঙালির মিষ্টির তালিকা থেকে তাদেরকে কেউ নড়াতে পারেনি।
বর্তমানে অত বিভিন্ন রকমের পিঠে পায়েস না হলেও পৌষ পার্বণের দিন কিন্তু প্রায় প্রত্যেক বাড়িতেই পিঠে হয়ে থাকে। কিছু কিছু জায়গায় তো পৌষ পার্বণ নিয়ে মেলাও হয়, বিভিন্ন রকমের পিঠে কিনতেও পাওয়া যায়। গ্রাম বাংলার ভেতরে গেলে দেখতে পাবে কত রকমের পিঠে পায়েসের উপস্থিতি। এখনও কিন্তু বাঙালির শুভ অনুষ্ঠানে পায়েসের উপস্থিতি দেখতে পাওয়া যায়। বর্তমানে আমাদের পুরো পৃথিবী এক বিশাল রোগের গ্রাস, যার নাম হলো ডায়াবেটিস। চলতি ভাষায় তাকে আমরা বলি সুগার। প্রত্যেকটি বাড়িতে খুঁজলে এখন এই রোগের পেশেন্ট আমরা খুঁজে পাবই। তাই ডাক্তার মিষ্টি খেতে বারণ করছেন। আর আমরাও হেলথ কনসিয়াস, তাই মিষ্টি আমরাও এড়িয়ে চলি। তাই মিষ্টির দোকানে এখন মিষ্টি ছাড়া মিষ্টি তৈরি হচ্ছে। তাছাড়াও বর্তমানে আমাদের ডেজার্ট তালিকায় মিষ্টি ছাড়া কেক, পেস্ট্রি এদের জায়গাও অনেকটাই তৈরি হয়েছে। কিন্তু তা হলেও ঐতিহ্য ও গৌরবময় পিঠে, পায়েস, নাড়ু এদেরকে কেউ টলাতে পারেনি। সামনেই আসছে আমাদের বাঙালিদের নতুন বছর। এই একটা দিন নিজেদের স্বাস্থ্যের কথা ভুলে গিয়ে আমরা ছোট বড় সকলেই মিষ্টি খাই। পায়েসের সাথে সাথে নানা ধরনের মিষ্টি আসে সেদিন আমাদের বাড়িতে। মিষ্টির ছোঁয়ায় মিষ্টি হয়ে উঠুক নতুন বছরের দিনগুলি। আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক, শেয়ার আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। আর আমার নতুন বন্ধুরা যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো, তাদের কাছে একটি অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যায়। আর এইভাবেই একটু আমাদের পাশে থেকো। আর পুরনো বন্ধুদের এতদিন আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।